Showbiz. Good evening and a very happy new year to you all. This is Maya here with you and you're listening to Showbiz, the audio cast of the Star Showbiz of the Daily Star, only on Radio Shadhi 92.4 FM. 2015 is going to be a fantastic year. I can just feel it. So just keep yourself up to date with all the latest and greatest news about your favorite celebs, movies, and music. So keep listening to Showbiz. And to send us your feedback about the show or to request your favorite song to be on the Shadhin Top Charts, go to the message option on your phone and type RS space your name, space your message or song of choice and send it to 2010. What better way to start the new year off than to have the interview of the hottest couple in Bangladesh? Any guesses who it can be? If you guessed Tasan and Mithila, then you're absolutely correct. So without further ado, let's listen to our stars of the week, Tasan and Mithila's uncut interview with Rafi Hussain. Stay tuned. Showbiz Stars of the Week. Hello, welcome and wishing you a very, very happy new year 2015. আমি জানি আপনারা সবাই অনেক ভালো আছেন আর কেউ যদি খারাপ থেকেও থাকেন আমি জানি সেই সময়টা বেশি দিনের জন্য না, খুব তাড়াতাড়ি আপনি ভালো হয়ে উঠবেন। আপনারা জানেন আমরা কি জন্য আজকে এসেছি। আমি রাফি হোসেন আপনাদের সঙ্গে আছি। যারা আমাদের এই সাপ্তাহিক আয়োজন শোনেন তারা জানেন, তাদের সাথে অলরেডি আমরা পরিচিত হয়ে উঠেছি। দ্য ডেইলি স্টার এবং রেডিও স্বাধীনের সাপ্তাহিক আয়োজন শোবিজ স্টার অফ দ্য উইক। আজকে স্টার্স অফ দ্য উইক। কেন স্টার্স অফ দ্য উইক? আজকে আমাদের সঙ্গে দুজন স্টার আছে। আজকে আছে, আমি খেয়াল করে দেখেছি, একটা জরিপ করেছিলাম আমরা ডেইলি স্টার, যে ব্ল্যাক যে মানে ব্যান্ডটা আছে এখনো আছে, মানে আজকে যারা আছে আমাদের সঙ্গে তারা এক সময় ব্ল্যাকে ছিল, এখন নেই। আমরা খেয়াল করে দেখেছি, একটা জরিপ চালিয়েছিলাম একটা ছোট একটা গ্রুপের মধ্যে, যে তাহসান এবং জনের ব্যাপারে। সেখানে আমরা দেখলাম তাহসানের মানে মেয়েরা তাহসানের অসম্ভব ভক্ত এবং জনের দেখলাম ছেলেরা বেশি ভক্ত। সো জনকে যখন আমরা আবার আনবো, সেই জনকে সাথে আমরা সেই প্রশ্নটা করব, কেন জনের ভক্ত বেশি ছেলেরা এবং কেন মেয়ে ভক্ত বেশি তাহসানের, সেটা আমরা এক্ষুনি জানতে পারবো। আজকে শুধু তাহসান না, আমাদের সঙ্গে আছে তাহসান এবং মিথিলা। তাহসান এবং মিথিলা তাদের যাত্রা শুরু করেছিল 8 থেকে 8 বছর আগে। 8 বছর আগে কিভাবে তাদের জীবন শুরু হয়েছিল, আজকে 8 বছর তারা কি করে কাটিয়ে দিল, সেই গল্পে আমরা শুনবো। এছাড়া অবশ্যই তাহসানের যে মেয়েরা যে এত ফ্যান, সেই খবর আমরা মিথিলার থেকে শুনবো। মিথিলার ব্যাপারেও শুনবো, মিথিলা এখন অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছে। তো আমরা আজকে একটু ফরম্যাটটা চেঞ্জ করে দিতে চাই। আজকে যেহেতু আমাদের দুজন আছে, আমি তাহসানই প্রথম প্রশ্নটা করুক মিথিলাকে। তাহসান, প্রশ্ন কি? আমার সাথে 8 বছর বিয়ে হয়ে গেল, কেমন কাটলো? কেমন কাটলো জিজ্ঞেস, এই প্রশ্ন। মিথিলা তোমাকে প্রশ্ন করছে তাহসান। কেমন কাটলো এক কথায় মানে পুরোটা আসলে অ্যানালিসিস করলে ইটস ফুল অফ আপস এন্ড ডাউনস, ইটস আ মিক্সড ফিলিংস, বাট ওভারঅল ইটস গুড। গুড মানে কেমন? গুডের একটা মাত্রা থাকে না। 8 বছর তোমাদের বিয়ে হয়ে গেল? 8 বছর বেশি। আচ্ছা, এতদিন? মাই গড। বাচ্চা হলো 1 বছর? 1.5 বছর। তো এখন বলো তো, বাচ্চা হওয়ার পরে এখন তোমাদের সম্পর্কটা কেমন ছিল, বাচ্চা হওয়ার আগে কেমন? বাচ্চা হওয়ার পরে আমাদের দুজনেরই সেন্টার অফ অ্যাটেনশন আমাদের বাচ্চা। এভরিথিং দ্যাট উই ডু ওর ভালোর কথা চিন্তা করি। আর আগে কি ছিল? আগে আমরা সেলফিশ ছিলাম দুজনে। সেলফিশ মানে কি? তুমি তখন শুধু মিথিলার কথা ভাবতে নাকি মিথিলা? সত্যি কথা বলতে তখন মানে মানুষ তো সময় একে অপরের কথা ভাবে, কিন্তু নিজেকেই প্রাধান্য দেয় বেশি। আগে আমিও আমার কথাটাই বেশি ভাবতাম। মানে কি ভাবতে তোমার কথা? সেটা তো ধরো অফকোর্স যখন তোমার একটা কাজ করতে চাচ্ছি, এখানে আমার ইন্টারেস্টটা হচ্ছে বায়ে যাওয়া, ওর ইন্টারেস্ট ডানে যাওয়া, একটু হয়তো ছাড় আমরা দিতাম, কিন্তু সবসময় চিন্তা করতাম যে না আমারটাই ঠিক, ও করতে। এখন যেটা হচ্ছে যে ওরটা ঠিক আমারটা ঠিক ম্যাটার করে কম, তার চেয়ে বেশি আসলে কোনটা ঠিক হলে বাবুর জন্য ভালো। তুমিও তাই ভাবো? সেইভাবে আমার মেয়ে আমার ফার্স্ট প্রায়োরিটি। মানে ও যেরকম বললো, আগে কি ভাবতে? আগে আমার মনে হয় অন্য আমার সাথে ওর সাথে মিলবে না, কারণ মা হওয়া ইজ কমপ্লিটলি মানে ডিফারেন্ট ইস্যু, ডিফারেন্ট টাইপ অফ ফিলিং, ডিফারেন্ট টাইপস অফ রেসপন্সিবিলিটি।
আগে আমার মনে হতো যে অনেক স্বাধীন আর কি, আচ্ছা ঠিক আছে, যেটা মানে আমাদের রিলেশনশিপে দুজনেই ছিলাম, দুজনের মধ্যে ঝগড়া হলো ঠিক হলো ব্যাপারটা ওরকম ছিল। আগে অনেক ফ্রিডম ছিল, বাট এখন হচ্ছে যে আমার আসলে টাইম নাই, ইভেন ঝগড়াটাতেও আমার চিন্তা করার টাইম নাই। আর মানে আমার জাস্ট কিভাবে আমার মেয়ে, আমার সংসার, আমার কাজ সবকিছুকে একসাথে ব্যালেন্স করবো, এখন দিস ইজ মাই প্রাইম ফোকাস আর কি। আমার মাই ডটার ব্যালেন্স করছো কিভাবে? এটা গুড। যে আমি বলবো যে সবাই মানে বিয়ে করতে আজকাল খুব ভয় পায় ছেলেমেয়েরা, তাই না? তুমি ডিসিশনে ওকে আর হলেও হয়তো বা দেখছি অনেক ক্ষেত্রে থাকছে না। তোমরা 8 বছরেরও বেশি সময় পার করে দিচ্ছ, সেই জন্য আবার আগাম মানে শুভেচ্ছা দিচ্ছি যেন আরো এরকম 8 বছর পরে যখন আমরা কিন্তু আসলে খুব ডিসিশনও তাড়াতাড়ি মানে নেওয়াটা করাটাও দুটোই। সেটা কিভাবে তোমরা প্রথমে নিলে এবং এইভাবে যে ব্যালেন্স করছো, কিভাবে ব্যালেন্স করছো? আমরা আসলে অনেক আগে তো মানে ওই 8 বছরের বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি। 2006 অগস্টে আমাদের বিয়ে হয়। তো অনেক তখন আসলে যখন বিয়ের সময় তো এত চিন্তা ভাবনা করে এই সেই মানে আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি এক্সপোজার, ওদের অনেক কিছু চিন্তা করে, এদিক ওদিক ভাবে, হ্যান ত্যান, এত কিছু ভাবি না, প্রেম করলাম বিয়ে করলাম আর কি। ওই জন্যই তখন বিয়েটাও হয়েছিল। আর তারপরে জানি না মানে ব্যালেন্স কিভাবে করছি, ব্যালেন্স যেটা করছি যেমন ও এক একটা মানুষের একটা রোল থাকে, ও ওয়াইফ হিসেবে একরকম, মেয়ে হিসেবে একরকম, মা হিসেবে একরকম। আমার যেটা কথা হচ্ছে ও মা হিসেবে ওটাই বলছে, ও মা হিসেবে এত অসাধারণ যে ও আসলে ব্যালেন্স করতে পারে। মানুষের সবকিছু তো পারফেক্ট হয় না, কিন্তু মা হিসেবে আমার মনে হয় যে ওই কারণেই সে ব্যালেন্সটা করতে পারে, পারফেকশনের কাছাকাছি চলে যাচ্ছে। আর কোনো ছেলের কাছেই তো আর ওয়াইফ অসাধারণ হয় না, তো সেই দ্যাটস আ ডিফারেন্ট চ্যাপ্টার। তোমার কাছে স্বামী হিসাবে কেমন? ও স্বামী হিসাবে হি ইজ গুড, ওইটাই বলছি। আমার অসাধারণ হয় না, কারণ আমি যদি এখন বলে বেড়াই যে অসাধারণ আসলে একসাথে থাকার পরে না হি মানে আই এম জাস্ট অ্যান ওপেন বুক, হি নোজ অল অ্যাবাউট মি, আই নো অল অ্যাবাউট হিম, এরকম টাইপের আর কি একটা ব্যাপার। কিন্তু আর ঘটনাটা হচ্ছে আমরা ঘুরে ফিরে সবাই মানুষ, সবার জীবনই কিন্তু একই রকম। তো মানে আমি যদি এখন বলে বেড়াই যে ও অসাধারণ, ও আমাকে বলে বেড়ায় আমি অসাধারণ, আসলে কিন্তু মানুষজন বুঝবে যে কিছু একটা ঝামেলা আছে। সত্যি কথাটাই বলি, ও খুব ভালো হয়, আমিও খুব ভালো আছি, কিন্তু অসাধারণ না। হ্যাঁ, আমরা অসাধারণ না। ভেরি গুড। এই আন্ডারস্ট্যান্ডিংটাও তো অনেক আমার মনে হয়, কারণ আমরা দুজনই ইমপারফেক্ট, আমরা দেখি এইটা অ্যাডমিট করতে পারা এবং মেনে নাও। আমরা দুজনই ইমপারফেক্ট, কিন্তু আমরা পারফেক্ট। আমি যেরকম আমার বাবা মা হিসেবে আমরা উই আর ট্রাইং টু অ্যাজ মাচ অ্যাজ পসিবল ট্রাইং টু বি মানে কিভাবে প্রেমটা হলো একটু শুনে, একটু পেছনে যদি যাই। প্রেম একটা কমন ফ্রেন্ডের থ্রুতে দেখা হয়, তারপরে দেখলাম যে ওই যুগে মানে 2004 সালে তখন ইয়াং সেলিব্রিটি বলতে আমি ছিলাম আর হাবিবি ছিল, ইয়াং সেলিব্রিটি কেউ ছিল না। আমরা দুজনই আর কি মানে মোটামুটি একটা ব্যাপার ছিল। সো আমার সাথে এবং সিঙ্গেল তো যেটা হতো যে যেই মেয়ের সাথে পরিচয় হয় সেই আমার জন্য গদ আর কি, মানে সবাই ফ্যান। এখন ফ্যান দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছিলাম, সবাই আমাকে পছন্দ করে, আমি তো মানে কাউকে ভালো লাগতো না একটা, তাই না? সবাই যেহেতু আমাকে পছন্দ থাকে, এই মেয়ের সাথে পরিচয় থেকে আমাকে পাত্তা দিল না। তখন একটা ধরনের কি ব্যাপার, আমাকে পাত্তা দিল না কেন, আমার গানও নাকি শুনে না। সেখান থেকে এক ধরনের মানে অন্য সবাই যেমন গদ আপনার জন্য পাগল, সেরকম কোনো আইডিয়া দিল না, সে কারণে এক ধরনের আকর্ষণ গ্রো করলো যে এটা ডিফারেন্ট ক্যান। সেটা কথা হলো কোথায়? তোমার ফ্রেন্ডের বাসা? মানে ওই একটা কমন ফ্রেন্ডের ছোট ভাই আমেরিকা থেকে এসছে, কানাডা থেকে, সে আমার অটোগ্রাফ নিবে। আচ্ছা, তো আমার ওই ফ্রেন্ডটা ওর কমন ফ্রেন্ডের ছোট ভাইকে নিয়ে আসছিল। ও আসলো কিভাবে? ওকে জোর করে নিয়ে আসছে, ওরা একসাথে বেসিক্যালি ওরা তো বিদেশে থাকতো, তো ওরা যেদিন চলে যাবে তার আগে আমার কমন ফ্রেন্ডের ওর ফ্রেন্ড আর আমার ফ্রেন্ড দে ওয়ার ফ্রেন্ডস। সো ওরা দুজনে বিদেশে থাকতো, তো ওরা চলে যাবে তার আগের দিন আমি দেখা করতে গেছি। তখন আমার ফ্রেন্ডটা বললো যে আচ্ছা আমার ভাইয়ের জন্য, আমার ভাই তাসানের জন্য পাগল, ওর জন্য ফটোগ্রাফি। আমি চিন্তা মানে ব্ল্যাকের তাসান ওভাবে চিন্তা, আমি চিন্তা তোমাকে কেন বললো অটোগ্রাফ নিয়ে দেওয়া? না, ও মানে আমি যখন গেছি ওরা তখন যাচ্ছিল ওর বাসায়, তো আমাকে বলছে তুই চল, আমি চিনে যাই না, আমি যাবো না। তো বলছে যে না চল, জাস্ট 5 মিনিট থাকবো, জাস্ট ফটোগ্রাফি, তারপরে দেন উই উইল হ্যাং আউট, আমরা পরে জাস্ট 5 মিনিট থেকে চলে আসবো। আমি তো পুরো মেয়ে অনেক টাইমাই করে আছি, ঠিক আছে আমার সাথে দেখাও হবে না, পরের দিন চলেও যাচ্ছে, আচ্ছা ঠিক আছে যাই। তো তখন ওর বাসায় যাওয়া, তো ওর ভাইটা অটোগ্রাফ নিল, আর আমি
এমনি পরিচয় টরিচয় হলো, তখন এই গল্পটা তো হলো, আমি ওকে একটু পটালাম। কিভাবে? আমার গান ভালো লাগে না, আমার গান হয়তো ভেঙে ছিল প্রথম দিন। তখন কি অর্ণব পপুলার হয়ে গেছে? তখন আসে না শান্তিনিকেতন, না তখন বাংলা ব্যান্ড পপুলার। ও বাংলা পপুলার, অর্ণব আলাদা। অর্ণব তখনও মানুষ চেনে না, অর্ণব তখন না চেনে, বাংলার পার্ট, বাংলার পার্ট। 2006 থেকে যেরকম অর্ণব ভাই ইজ আলাদা ব্র্যান্ড হয়ে গেল, কিন্তু তখন অর্ণব ভাই চেনে। আর ও যেটা বলছে না যে সবাই ওর জন্য গদ, আমি ওকে এরকম পাত্তা দিই, ব্যাপারটা ওরকম না আসলে। আই কাম ফ্রম সাচ আ ফ্যামিলি যেখানে গান বাজনার প্র্যাকটিস আছে, চর্চা আছে। আমি ছোটবেলা থেকে নিজেও স্টেজে পারফর্ম করেছি, নেচেছি, গিয়েছি, এগুলো করেছি। তো ওই জন্য কি মানে এত মানে ভাইয়া অটোগ্রাফি ওরকম টাইপের গদ না। না আর শুধু গদ না, মানে শি ওয়াজ ভেরি স্ট্রেট। গান আমার ভালো লাগে না, সবাই যেরকম এইটা নাই লাগতে পারে। ওই ব্যাপারটাই আমাকে আকর্ষণ করেছে। কেন লাগে না, ইন্টারেস্টিং। ওইখান থেকে একটা ইন্টারেস্ট। তারপরে জানলাম যে সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। পরের সপ্তাহেই একদিন দেখা হয়ে গেল, আর ফোনে কথা হচ্ছিল। সো ওভাবে আস্তে আস্তেই বন্ধুত্ব গড়ে উঠলো। এবং শুনেছিলাম গান করে, গান আমার অ্যালবাম রেকর্ডিং হচ্ছিল, তখন একটা ফিমেল ভয়েস দরকার, কেমন গান গাও। তো একদিন গান শুনলাম, ভাবলাম যে আসো স্টুডিওতে আসো। তারপরে একটা গান করলাম, বৃত্তা। মানে ওইটা ওখান থেকে আকর্ষণ ভালো লাগা একটা। আর একটা শিল্পী মানে কবিতা লেখে, গান লেখে বা গান করে, তো এইসব একটা ব্যাপার ছিল। একে তো মানে আকর্ষণ যে মানে আমাকে পছন্দ করে না কেন, আর আরেকটা হচ্ছে যে একটু আমার মনে হচ্ছে তোমার কথা শুনে, মেবি আই এম রং, তোমার একটা ভালো লাগা মনে হয় ফার্স্ট লাভার একটা মনে হয়ে গেছিল ওরকম একটা। হ্যাঁ মোটামুটি হয়ে গেছে। তোমার সেটা হয়নি, মিথিলার হয়নি না। আমি আসলে ওই লাইনে চিন্তা করিনি এখনো। তারপরে ওই জন্য যখন ডাকলো তখন তুমি কি বললাম? তারপর গান করলাম। ওই গান করতে যে আমাদের মাঝে সক্ষতা হলো। ওই গানের কথাটাই ছিল যে তুমি আমাকে ভালোবাসো না গান। আচ্ছা, তুমি ইচ্ছা করে গান লিখছে। আচ্ছা, তারপরে তোমার তখন প্রশ্ন লাগে না এটা হইলো কথা? আচ্ছা, একটা ছেলে আমাকে পছন্দ করলে এটা অবভিয়াসলি আমি বুঝতে পারবো, এটা যে কোনো মেয়ে বুঝতে পারবে। তারপরে তুমি তখন একটু, কারণ আমি তো আসলে যাকে তাকে ফোন দিতাম না, কাউকে ফোন দিই, কারণ ফোন দিলেই গসিপ হবে। সো ওকে ফোন দিয়ে কথা বলছিলাম, তখন সেখান থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছে। আর একটা তো কারণ লাগে ফোন দেওয়ার। তো গান একসাথে করি, চলো এভাবে করি, যেহেতু গান সুন্দর। তখন তো বুঝতে পারছিলা যে ওর মধ্যে কিছু হ্যাপনিং। হ্যাঁ, তারপরে ওই গান করে তখনও পাত্তা দিচ্ছিলাম। আমি পাত্তা ওরকম না, আমি যে জিনিসটা নর্মালি নিচ্ছিলাম। উই ইউজড টু টক অন দ্য ফোন। ওইটাই মানে কতদিন পরে ওর ব্যাপার কাছে আমি ছিলাম সাধারণ একজন। এর সঙ্গে ব্রেক করা যায়। ওই গান করতে করতেই যখন গানটা হলো, তখন মাস 2-3 মাসের মধ্যেই হয়তো, হ্যাঁ 2-3 মাস পরে we started going out. ওর যখন এত ফ্যান আছে, অ্যাডমায়ার আছে, ওরা এত গদ হয়, ওর খারাপ লাগে না? তখন আমি জানি না কেন, কখনোই আমার জিনিসটা মানে ওভাবে মনে হয় নাই কখনো। আসলে কারণটা ফ্যান তো থাকতেই পারে। ওর সবসময় আমার একটা নাম্বার 10 বছর ধরে ইউজ করি, আর ওর হচ্ছে যে প্রত্যেক 6 মাস পর সিম চেঞ্জ করতে হতো। এত মানুষ এখন না, তখন আর কি ওই সময় 2004 to 2006। প্রথম আলোতে হাবিব একটা ইন্টারভিউ দিয়েছিল, ওটা পড়ে আমার হাসি পেয়েছে। বলেছে যে খুব কষ্টে আছি, কেন তাহসানের বিয়ে হয়েছে 3 মাস আগে, এখন আমার ফোনের পরিমাণ অনেক বেড়ে গেছে। ফোন করে মানুষজন আমাকে বলে যে আমাদের খুব মন খারাপ, এখন কাউকে ফোন দিয়ে জানাতে পারছে না। ওইটা প্রথম আলোতে লেখা, ওর ইন্টারভিউতে লেখা। বুঝতে পারছি আমার বিয়ের পরে আমার লাইফটা শান্তি ও নর্মাল। তার আগে অ্যাবনর্মাল ছিল, কারণ যখন দেখতাম যে 2 ঘন্টা পরে ফোনে 700টা মিস কল, তো ওটা অ্যাবনর্মাল। যে মেয়েগুলো তোমাকে নক করতো, আর মেয়েরা অ্যাকচুয়ালি আমাকে কাউকে কেন ভালো লাগে না? কি নিচে মধ্যে কি স্পেশাল? ওই যে নট জাস্ট বিকজ যখন ইগনোর করছে না, একে তো ওই যে সংস্কৃতি মনা, আর কথা বলে ভালো লেগেছে, আর অনেক সুন্দর সবকিছু তো ব্যাপার করে, অসম্ভব সুন্দর সংস্কৃতি মনা, সুন্দর করে কথা বলে, গান গাইতে পারে। আমার পার্সোনালিটিটা যেরকম ও সেরকম পছন্দ করে, এখন করুক আর না করুক, হ্যাঁ হ্যাঁ সেরকম পছন্দ করে। কেন তোমার মনে হচ্ছে এখন করে না? না এখন যে করি না তো তা না, একটা যেটা হয় যে দুটো মানুষ একসাথে থাকতে থাকতে তো একেবারে জানা হয়ে যায়। তখন তো জানতাম না কেন আমাকে পছন্দ করেন, কেন পছন্দ করে। ওইটা ওই ইস্যুটা ছাড়াও আমি অনেক আউটস্পোকেন, ফ্রিডম লাভিং, ঘুরে বেড়াই। আমার একদম অপোজিট।
কমপ্লিটলি ওর অপোজিট। ও অনেক বাসায় থাকতে পছন্দ করে, ঠান্ডা, টিভি দেখবে, এরকম টাইপের। আর কথা বলে না, আর আমি সারাক্ষণ কথা বলি, মানে সারাক্ষণ কিছু না কিছু করতেছি। তো যেহেতু পোলার অপোজিট, সেই জন্য অ্যাট্রাকশনের কাজ করে। ওটাই আর কি, আমি কমপ্লিটলি অপোজিট। অভিনয়টা কি করে আসলে ডিসাইড করিনি। আমি আগে বিজ্ঞাপন করেছি, তো বিয়ের আগে থেকেই করি। তো কিন্তু নাটক কখনো করা হয়নি। নাটক করেছি ফার্স্ট মানে বিয়ের পরে, তাও করবো না। যেটা হয় যে ইন্ডাস্ট্রিতে থাকলে তো অনেক মানুষ পরিচিত থেকে অনেক অনুরোধ আসে, সেরকমই একটা অনুরোধ ছিল মিমিয়াপার কাছ থেকে, ওখান থেকে নাটক করা। তারপরে আমার মনে হচ্ছে এটা আমার জায়গা, তারপর আমার মনে হচ্ছে এটা আমার জায়গা না, আমি করবো না। সো 4-5 বছর আসলে নাটক করিনি, অনেক অফার পেয়েছি। তারপরে আসলে ওই শেয়াব শাইনের একটা কাজ করার পরে এমন রেসপন্স দেখলাম, আর আমিও কাজটা টিভিতে দেখে আমার মনে হলো যে আমার মাঝে ধারণা ছিল যে আমি এটার জন্য একদমই না। মন ফরিং এর গল্প, সিরিয়াল না, টেলিফিল্ম ছিল। মন ফরিং এর গল্প, তারপরে মনসুব জংশন, নীলপরি, নীলাঞ্জনা, এই নাটকগুলো করার পরে মানুষের মাঝে যে রেসপন্স, এবং আমিও স্ক্রিনে নিজেকে দেখে মনে হলো যে না, আমি যে আমাকে নিজেকে ছোট করছি, যে আমি নাটক অভিনয় আমাকে দিয়ে হবে না, যেন আমি করবো না, এটা আসলে আমি একটু মানে মনে হয় ভুলই ভাবছি। নাহলে এতই যদি খারাপ হই, তাহলে কেন ওই বছরের সবচেয়ে বেশি টিআরপি আমার নাটকের হবে? শুধু ফ্যান আছে বলে কি দেখবে? আমি যদি এখন একটা ছবি আঁকি, আমি যদি না আঁকতে পারি, আসলে কি তারা দেখবে না? জাস্ট বিকজ ফ্যান আছে তাই হবে না। নিশ্চয়ই ওখানে মেরিট কিছুটা আছে, হয়তো মেকিং ভালো ছিল অথবা কিছুটা হলো অ্যাক্টিং ছিল। তখন থেকেই ভাবলাম যে না, এটাকে আর অবহেলা করবো না, যেহেতু ইটস আ উইন্ডফল আমার মাঝে, যেহেতু কিছু মানে মানুষ খুঁজে পাচ্ছে, আমি সুযোগ হয় ভালো স্ক্রিপ্ট পেলে নাটক করবো। কিন্তু ওইটাই ঈদের সময়, ভ্যালেন্টাইন্স ডেতে মাঝে মাঝে করবো। অনেক সংখ্যা বেড়ে গেছে, এটাই মানুষ ভাবছে অনেক সংখ্যা বেড়ে গেছে। কারণ হচ্ছে আমার নাটকগুলো অনেক বেশি রিপিট হয়। যেমন একটা ঈদে যে কোনো প্রথিত যশের নায়ক আমার কন্টেন্ট, সেও করছে 30টা থেকে 35টা নাটক, আমি করছি 3টা নাটক। কিন্তু আমার 3টে নাটকে হয়তো 8টা-10 প্রাইম টাইমে ব্রেক ফ্রি যাচ্ছে এবং রিপিট হচ্ছে। মানুষ আমাকে ভুল বুঝছে, আমি মনে হয় গান ছেড়ে দিয়ে নাটক করছে, কিন্তু আমি তো 3টা নাটক করছি একটা ঈদে, বাকিটা তো 30টা করছে। তবুও আমারটা বলা হচ্ছে, আমাকে ভাবা হচ্ছে যে বেশি নাটক করি। কারণ কিন্তু ধরো বেশি এই সেন্সে আমি বলছি যে ধরো সিঙ্গাররা তোমাকে কাছে সিঙ্গার হিসাবে তোমার তারা কিন্তু প্রতি বছর প্রতি 3টা করে নাটক করে। এক্স্যাক্টলি ওইটাই, যেটা হলো যে আমি প্রথম নাটক করাও কিন্তু কম না। হ্যাঁ, এখন যেটা ব্যাপারটা হচ্ছে 2004 সালে যখন প্রথম নাটক করলাম, তখন তো আমি নিজেকে অ্যাক্টর ভাবতাম না, এই জন্য তারপরে আমি 4-5 বছর 6 বছর নাটক করিনি। এখন যেহেতু মানুষের কাছ থেকে রেসপন্সটা দেখলাম, একটু আগে যেটা বললাম, মানুষ যখন বলছে যে না আপনার অভিনয় ভালো লাগে, এবং যখন আমি দেখছি যে শুধু মানুষ না, ক্রিটিকরা আমাকে যখন প্রথম আলো যখন নমিনেশন দিচ্ছে, তখন তো আমার মনে হচ্ছে না, তো আমি যদি মানে ছেড়ে দিই ব্যাপারটা, তাহলে তো এই মানুষগুলোর প্রতি আনজাস্ট হয়ে যাচ্ছে। মানে তুমি এনজয় করছো? হ্যাঁ, মানে ফুল টাইম করলে করতাম না, এই যে মাঝে মাঝে মাসে একটা নাটক করলে এনজয় করছি। এখন তাহলে গড়ে মাস একটা করে করছো? গড়ে একটা হচ্ছে না, ঈদের আগে হয়তো 2-3টা করে হচ্ছে। আমার সামনে ভ্যালেন্টাইন্স ডেতে হয়তো 2টো করবো। বছরে তোমার 6-7টা নাটক যাচ্ছে, প্রায় অলমোস্ট মাসে একটা করে। হ্যাঁ, আর তোমার আশাটা কিভাবে? আমি তো বিজ্ঞাপন দিয়ে মিডিয়াতে কাজ করতে শুরু করি। আমার প্রথম বিজ্ঞাপন অমিতাভের বানানো। কোনটা করেছিলে? আমি আর আমার বোন, আমার ছোট বোন মিম, আমরা দুজনে মিলে। অমিতাভ তো ফ্যামিলি ফ্রেন্ডদের মতো ছিল, অর্ণব ভাইয়াদের সঙ্গে ওদের ভালো ইয়ে ছিল, তো ওইভাবে অমিতাভকে আগের থেকে চিনি। তো একদিন ফোন করে বললো 2003-4 দিকে যে করবি, বিজ্ঞাপন করবি? আমি বলছি না বাবা, এগুলো পারি না করতে। না আমি বানাবো, তো কর। তখন অমিতাভ শুরুর দিকে বানাই আর কি। তো কোনটা ছিল এটা? ছিল ক্লোজ আপ টু ফেস্টের একটা। তো তারপর বললাম না কর, তুই আমি একসাথে। তো আমি বললাম ঠিক আছে, আমরা দুজনে একসাথে, অমিতাভ বানাবে, তো একটা ফুমলি ব্যাপার হবে, ঠিক আছে করি। ওটা শুরু। তারপরে আমি পরপর অনেকগুলো অমিতাভের বিজ্ঞাপনে কাজ করেছি। হ্যাঁ, বিজ্ঞাপন করেছি, কিন্তু নাটক কখনো করি নাই। প্রথম নাটক হচ্ছে রেদওয়ান রনি। ও হচ্ছে আমাকে আগের বছর, প্রথম বছর ফোন করে বলছে যে এবার ঈদে প্লিজ একটা নাটক করে। আমি বলছি না করবো, নাটক করি নাই কখনো, আর আমি ভালো লাগে না এরকম টাইপের আর কি। তারপরে ওই বছর করিনি। পরের বছর ঈদে, রোজার ঈদের দিকে মনে হয়, ও আবার ফোন দেয়। তারপর তখন বললাম, তখন বিয়ে হয়ে গেছে আমাদের, যে করবো।
তো বললো করে দেখতে আর কেমন লাগে, ঠিক আছে করি। তো ওই প্রথম 2006 মনে হয় প্রথম রেদওয়ান রনির সাথে কাজ করি। তারপর ওই টুকটাক করতে, এরপর একটা সিরিয়াল করি রেদওয়ান রনি আর ফামি, ওই যে হাউসফুল, হাউসফুল ওইটা বেশ পপুলার ছিল, এনটিভিতে যেত। তারপরে এক পর্বের আরো অনেক নাটক করেছে, অনেক। পরে কন্টিনিউ করলে কি ভালো? পরে কন্টিনিউ করলাম, আমার ওই কাজটা দেখার পরে আরো মানুষজনের কাছে ওরকমই অনেকটা, আরো মানুষজনের কাছে অফার আসছে। কিন্তু মনে হয় আমি অভিনয় পারি। আমার মনে হলো আমি যদি এখন একটার কাজ না করি, এই যে ধরেন আমার ফেসবুক ফ্যান পেজে যে 22 লক্ষ মানুষ আজকে আছে, তারা কি সবাইকে আমার গানের ফ্যান? 22 লক্ষ মানুষ? হ্যাঁ, এই 22 আমি মেনটেন করি না, বলতে পারবো না। এই 22 লক্ষ আমার 22 লক্ষ কিন্তু আমার গানের ফ্যান। আমি তো স্ট্যাটিস্টিক্স দেখি, তার মাঝে অ্যাটলিস্ট 35% আছে যারা আসলে প্রতিনিয়ত আমার অভিনয়ের প্রশংসা করছে। আমি আমাদের ফিডব্যাকগুলো যদি আমি দেখি, তাহলে আমার বলতে হবে আমি যদি একেবারেই নাটক না করি তাহলে আমি তাদেরকে ছোট করছি। আমি এখনো ভাবি যে আমি অভিনেতা না, কিন্তু যখন তাদের কমেন্টগুলি পড়ি মনে হয় যে তাদের সম্মান দেখি আমার কাজটা মাঝে মধ্যে করা উচিত, এতটুকু। আর তুমি যে দেখে ভালো লাগে নিজেকে সবাই প্রশংসা করে? না, আমাদের আরো অনেক অফার আসতে শুরু করে, 10টা অফার আসলে একটা করি, এইভাবে হয়ে গেছে আর কি, করতে করতে এখন হয়ে গেছে, করি আর কি এখনো। কিন্তু আমি কিন্তু সবসময় মানে অল থ্রু আমি কখনো যে টানা মানে মাসে 30 দিন শুটিং বা এরকম আমার লাইফে আমি কোনোদিনও করি না। আমি হয়তো মাসে একটা নাটক করেছি সবসময়, এখন তো মাসে দূরের কথা, এখন ঈদে হয়তো একটা নাটক। আর বিজ্ঞাপন শুনছেন 92.4 রেডিও স্বাধীন। আমি রাফি হোসেন আপনাদের সঙ্গে আছি। সময় হয়েছে ছোট্ট একটা ব্রেক নেবার। ব্রেকের পরে আমরা অতি দ্রুত ফেরত আসছি এবং আমাদের সঙ্গে আছে তাহসান এবং মিথিলা। স্টে টিউনড। Showbiz Stars of the Week. ডিয়ার লিসনার্স, আপনি ফোন রিসিভ না করতে পারলেও এখন আর কেউ বিরক্ত হবে না, কারণ আপনার ওয়েলকাম টিউন তো আছেই। আর গ্রামীণ ফোনে ওয়েলকাম টিউন সার্ভিস চার্জ এখন দিনভর মাত্র 1 টাকা। অ্যাক্টিভেট করতে সিম্পলি ডায়াল *321#। বিস্তারিত জানতে ভিজিট করুন www.graminphone.com। আমরা যেমনই হই না কেন বন্ধুদের কাছে সবাই এক, তাই বন্ধ কানেকশনে আধা পয়সা প্রতি সেকেন্ড এয়ারটেলে এবং 1 পয়সা প্রতি সেকেন্ড অন্য অপারেটরে। সাথে থাকছে ফ্রি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। বন্ধ কানেকশনে অফারটি পেতে এখনই 19 টাকা রিচার্জ করো। এয়ারটেল 92.4 FM. Showbiz Stars of the Week. শুনছেন রেডিও স্বাধীন 92.4 FM। আমি রাফি হোসেন আপনাদের সঙ্গে আছি। আর আপনারা শুনছেন দ্য ডেইলি স্টার এবং রেডিও স্বাধীনের সাপ্তাহিক আয়োজন শোবিজ স্টার্স অফ দ্য উইক। আজকে আমাদের সঙ্গে আছে তাহসান এবং মিথিলা। তাহসান আর মিথিলা, যে প্রশ্নটা এখন করতে চাই সেটা হচ্ছে, তুমি বারবার যদিও বলছো যে তুমি তোমার ফ্যানদের চাচ্ছে বলে তুমি করছো, বাট আমার মনে হচ্ছে তুমি এবার এনজয় পুরো ব্যাপারটা এনজয় করি না, কারণ আমার মনে হয় এটা খুবই বলি তোমার মনে হচ্ছে তুমি করো না, বাট এখন যতক্ষণ তোমার সঙ্গে কথা বললাম আমার কিন্তু এরকম একটা ফিলিংস হলো। না একেবারে করো না কেন বলছো? না মানে honestly answer বলি, if I was born in a country where musicians could earn a living, I would have never even thought about it. তুমি বলতে চাচ্ছ যে তুমি অ্যাক্টিং এর থেকে গানটা বেশি এনজয় করো? ডেফিনেটলি, অবশ্যই। কিন্তু গানটাতে বাট তোমার তো কখনোই গানটাও তো মূল ইয়ে ছিল না। কিন্তু যখন 10 বছর আগে আমার যখন কথোপকথন ফার্স্ট অ্যালবামটা লঞ্চ হয়, ওটা ইভেন্টুয়ালি ওই 1 বছরই 5 লাখ সিডি বিক্রি হয়, 1 বছরই। তারপরে তো আরো বিক্রি হয়েছে ফার্স্ট সিডিটার কথা বলছি 10 বছর আগে। সো তখন না এই মিউজিক ইন্ডাস্ট্রির সিনারিওটা অন্যরকম, এটাই বলছি। কিন্তু গ্র্যাজুয়ালি মিউজিক ইন্ডাস্ট্রিতে পরশুদিনই প্রথম আলোতে ইন্টারভিউ দেখেছেন হাবিবের, ও বলছে যে অ্যালবাম করবো না কারণ কেউ কিনে না, জিঙ্গল করে বেঁচে। সারা পৃথিবীতে জিঙ্গল করাটা হলো মিউজিশিয়ানদের জন্য সবচেয়ে নিকৃষ্টতম কাজ। 30 সেকেন্ডের একটা মিউজিক বাজাবে যেটা কোনো ক্রিয়েটিভিটি নেই, গান ধরা। আর বাংলাদেশে এমন আমাদের
অবস্থা খারাপ যে আমরা ওইটার থেকেই আমাদের রুটি রুজি। তো আমি এমন একটা দেশে বেঁচে আছি যে আসলে আমি গান করাটা আমার জন্য শুধু ইনভেস্টমেন্ট। একটা অ্যালবাম রেকর্ড করতে আমার যে 3-4 লাখ টাকা প্রয়োজন, কেন একটা আর্টিস্ট খরচ করবে? অনেস্টলি স্পিকিং, যদি আমি ফুল টাইম মিউজিক করে ওই ব্যাপারটা হতো, আমাদের ইন্ডাস্ট্রিটা টিকে থাকতো, তাহলে শুধু মিউজিকই করতাম। ওটা কারণ এত বেশি পছন্দ করি। কিন্তু যেহেতু ফুল টাইম মিউজিক করছি না, শিক্ষকতা করছি, সো এন্টারটেইনমেন্ট খুবই এনজয় করি, খুবই এনজয় করি। একবারও বল না, এখানে তো আমি শিক্ষক হিসেবে আসিনি। না, সেটা তোমার একটা পার্ট। হ্যাঁ, এটা আমার পার্ট, কিন্তু ওটা অন্যরকম এনজয় করি। ওটাতে মনে হয় যে মেন্টাল পিসটা অনেক বেশি, কারণ খ্যাতির অনেক বিড়ম্বনা আছে। যখন আমি শিক্ষক হিসেবে থাকি ওখানে আমি একদম খুব সাধারণ মানুষ। না, কিন্তু অফকোর্স সাধারণ মানুষ না, ক্যাম্পাসে তো ওরা সেলিব্রিটি হিসেবে না। যখন একটা টিচারকে প্রতিদিন দেখে বছরের পর বছর, ও এর আগে খ্রিস্টান ইউনিভার্সিটি প্রথমে পড়েছে, ইউল্যাবে পড়েছে, এখানে বলছে প্রত্যেকটা জায়গায়, মানে হি ইজ আ ভেরি গুড টিচার। আচ্ছা, যদি বলি গান আর টিচিং এর মধ্যে যদি একটা বেছে নিতে হতো, কোনটা নিতে? কেন বাঁচতে হবে কেন? তুমি বললে না একটু আগে, যদি আমি গান করেই চলতে পারতাম তাহলে আমি কখনো অ্যাক্টিং করতাম না। তাহলে তুমি এটা অবশ্য সত্যি। আমি যদি ফুল টাইম মিউজিকটাই বেছে নিতাম। আমার আইডিয়াল ইউটোপিয়ান সোসাইটিতে I have my studio, that's my workplace, I spend 24 hours there. ওকে, এখন আমি বলতে চাচ্ছি তুমি কি করে ব্লেম করছো? তুমি যতই ভালো টিচার হও, যাই হও, তোমাকে কিন্তু সবাই সেলিব্রিটি হিসাবে, স্টুডেন্টদের জন্য একটা অ্যাডেড পাওয়া যে আমরা একটা গুড টিচার প্লাস হি ইজ এ সেলিব্রিটি। নিশ্চয়ই তোমার আগে থেকে ওরা ফ্যান ছিল আর কি ছিল? এটা এই কোয়েশ্চনটা আমি আগেও পেয়েছি, যেটা হয় কি প্রথম যখন ইউনিভার্সিটি জয়েন করা হয় তখন এক ধরনের বিড়ম্বনা কাজ করে, কিন্তু হয় কি প্রতিদিন দেখতে দেখতে ওরাও ইউজড টু হয়ে যায়। আর যখনই একবার ক্লাস করে ফেলে অথবা শুনে ফেলে যে ক্লাসটা কিরকম, তখনই বুঝে যায় যে ওরে বাবা এটা একদম সিরিয়াস ফ্যাকাল্টি, এখানে তো এই মানুষটার সাথে ওই মানুষটার কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সে কারণে এটা খুব একটা বড় একটা ইস্যু হয় না। মানে জানে যে ইউনিভার্সিটির ভেতরে কখনো অটোগ্রাফ তো দূরের কথা, ছবি তো দূরের কথা, মানে এগুলো এইটা নিয়ে কথাই বলা যাবে না। বাট সেটা কি করে তুমি এটাকে একটা আগে থেকে তুমি রুল করে দাও? আমার প্রত্যেক ক্লাসের একটা ইন্ট্রোডাক্টরি স্লাইড থাকে। ইন্ট্রোডাক্টরি স্লাইডে আমি মার্কেটিং কোর্স যেহেতু নেই, তখন আমি বলি যে ব্রেকিং দ্য প্রিকনসিভড নোশন that you all think that I'm a celebrity, I'm a musician, I'm an actor, I'm a public figure, but that's not who I am inside the class. আমি তখন স্লাইড দেখাই যে আমরা মার্কেটিং বলি যে পজিশনিং মানে হচ্ছে অকিউপাইং এ ইউনিক মাইন্ড স্পেস। তো আমার শব্দটা তাহসান শুনলেই ওই মাইন্ড স্পেস ওই জায়গাগুলো আছে। তখন আমি কি করি, আই হ্যাভ টু ব্রেক দ্যাট প্রিকনসিভ নোশন বাই সেইং যে আমি হচ্ছি বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রের একটা বিজনেস স্কুল, IBA তে পড়াশোনা করেছি, যেখানে আমি মার্কেটিং এর সেকেন্ড বয় ছিলাম। এটা ফার্স্ট, IBA 7 ব্যাচের আমি। তারপরে আমি বাংলাদেশের প্রতিটি রসা ইউনিলিভারের জয়েন করি আমার IBA থেকে পাশ করার পরে, এবং আমি পন্স এবং সার্ফ এক্সেলের ব্র্যান্ড ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলাম বছরখানেক। তো তার মানে আমার পড়াশোনাটা শুরু হয়েছে এবং কর্পোরেট আমি মার্কেটিং এর কাজ করেছি বাংলাদেশের বেস্ট কোম্পানিতে। তারপরে আমি ওটা ছেড়ে দিয়েছি কারণ আমার কাছে একটা অপরচুনিটি আসে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে, সেটাও একটা বিজনেস, কিন্তু সেখানে আমি মার্কেটিং নিয়ে কাজ করেছি। এর বদলতে আমার বাংলাদেশের প্রতিটি রসা সব MNC গুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে শুরু করে কনসাল্টিং করে জয়েন করেছি। তারপরে আমি বলি বাংলাদেশে ফুলব্রাইট স্কলার কারা? ফুলব্রাইট স্কলার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, পৃথিবীতে কারা বিল ক্লিন্টন অথবা টনি ব্লেয়ার, আর বাংলাদেশে প্রতি বছর কিছু মানুষ পায়, আমি তাদের মধ্যে একজন। আমি ফুলব্রাইট স্কলার, আমি আমেরিকার বিজনেস স্কুলের মধ্যে 10ম র্যাঙ্কিং আছে এরকম একটা ইউনিভার্সিটি থেকে আমি MBA করেছি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে। তারপর আমি বলি যে আমি এদের কাছে এই ডিসিপ্লিনে আমি রিসার্চ করেছি, এইসব জায়গায় আমার রিসার্চ পাবলিকেশন পাবলিশ হয়েছে। তখন এত কিছু শোনার পরে তারা একটু ভরকে যায়। তখন আমি বলি যে এই যে কাজটা করলাম এটার নাম হচ্ছে রিপোজিশনিং। এখন তুমি যখন তাহসান শব্দটা শুনবে, তোমার প্রথম মনে IBA এর টপ স্টুডেন্ট, ফুলব্রাইট স্কলার, ইউনিলিভারের কাজ করেছে, এটাকে বলে রিপোজিশনিং। সো নেক্সট ক্লাসে যখন তুমি আসবে, ক্লাসের ভেতরে যখন ঢুকবো, তুমি কিন্তু তাহসান খানকে দেখবে, সিনিয়র লেকচারার অফ ইউর ডিপার্টমেন্ট। সো এইভাবে করে আমি যেহেতু রিপোজিশন করি, সেকেন্ড ক্লাস থেকে আর আমাকে ওরা ভুলে যায়। আর ওই এক ক্লাসের 80 মিনিটের লেকচারে আই চেঞ্জ দ্যাট, কারণ আমি লেকচার দেওয়ার সময় যেভাবে কথা বলি, নিশ্চয়ই ইন্টারভিউ দেওয়ার সময় সেভাবে কথা বলছি না, একদম ডিফারেন্ট। তো সেই কারণে ওই শুরুতে একটু প্রবলেম হয়, সেটাই বলছি, সেটাই এই জন্য আসলেই প্রবলেম হয় না। সময় হয়েছে আবারও একটা ছোট্ট ব্রেক নেয়ার।
আমরা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে অতি দ্রুত ফেরত আসবো। এর মাঝে আমরা তাহসানের গান শুনে আসবো। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড। Showbiz Stars of the Week. কখন কোনটা করি কি নিয়ে হুড়াহুড়ি, কখন কি ভালো লাগে কি পরে কি আগে কোনো কিছুরই তাই ঠিক নাই ঠিক না। আমরা এক একজন এক এক রকম, শুধু আমরা সবাই এক বন্ধু যখন এখন এয়ারটেল নতুন প্রিপেডে সবার সাথে নো মেয়াদ নো লিমিটেড দিন রাত কথা হবে 1 পয়সা প্রতি সেকেন্ডে। সাথে থাকছে ফ্রি ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ। এয়ারটেল। দাদা আমি দেই। আরে না না আমি দিচ্ছি। এই যে মামা নেন তো। এই খেলার খবর কি রে? আরে তামিম টক্কা মারছে। গ্রামীণ ফোনে এখন দিনভর যত স্পোর্টস নিউজ আসুক চার্জ হবে মাত্র 1 টাকা। অ্যাক্টিভেট করতে সিম্পলি ডায়াল *321#। বিস্তারিত জানতে www.grameenphone.com। চলো বহুদূর, গ্রামীণ ফোন। 92.4 FM. Showbiz Stars of the Week. শুনছেন রেডিও স্বাধীন 92.4 FM। আমি রাফি হোসেন আপনাদের সঙ্গে আছি, আর আমাদের সঙ্গে আছে আমাদের গেস্ট তাহসান এবং মিথিলা। ইন্টারভিউটা অনেক দিয়েছি তো, মানে খুব এনজয় করার মতো ইন্টারভিউ পাইনি। যেমন আজকে আপনার সাথে কথা বলে ভালো লাগছে। আমি মানুষের কেন আমি বলি, আমাদের এই যে টেলিভিশনে অনেক ইন্টারভিউ বা এই অনুষ্ঠানে একটু ভালোবাসা দিবসের অনুষ্ঠানে আসবেন, কথা বলবেন, আমরা এখন এটা অ্যাভয়েড করি। সেম ওল্ড আপনাদের কিভাবে পরিচয় হলো, তারপরে আপনাদের কিভাবে, তারপর বিয়েটা কিভাবে হলো, তারপর বাচ্চা হওয়ার পর কেমন লাগছে, চারটা আমি জানি, সবাই জানে এগুলোর উত্তর কি। আপনি যেভাবে শুরু করলেন যে আপনি যদি ইন্টারভিউ নিতেন তাহলে ওইখানে কিন্তু ইউ হ্যাভ সোল্ড ইউর সেলফ অ্যাজ এ সুপিরিয়র ক্রাফটসম্যান। তো একজন বিজনেস কি বলবো টিচার বলছে, তো আমি এটাকে কমপ্লিমেন্ট হিসাবে নিচ্ছি। যাই হোক, তো তার মানে হচ্ছে যে এইভাবে তুমি বললে, এবং তুমি মনে করো যেহেতু ভালোবাসা নিয়ে করছি তাই করতে পারো, এবং তুমি মনে করো কেউ যদি সত্যি আসলে প্যাশনেটলি করে, এবং যদি সেটা রেসপন্স পায়। এছাড়া আর কিছু তোমার ইন্টারেস্ট আছে? ইন্টারেস্ট অনেক কিছুতেই আছে, কিন্তু ওই যে সময় তো 24 ঘন্টা। হ্যাঁ, তারপরে এখন বাবা হিসেবে, তারপর বাবা এখন বাচ্চা, এখন যেহেতু বাবা হিসেবে সময়, হ্যাঁ হ্যাঁ, এই জন্য ডিফিকাল্ট হয়। বাট আর কি করার ইচ্ছা? মাঝখানে ফিল্ম নিয়ে কথা ছিল, বাট ফিল্ম বানাতে চাও না? ফিল্মের অফার ছিল, অভিনয় করা। আচ্ছা, একটা দুটা ভেবেছিলাম যে বয়স যখন 60-70 হবে, ইফ আই লুক ব্যাক, বা একটা সিনেমা করেছি এরকম একটা ইচ্ছা ছিল, কিন্তু আসলে চিন্তা করলাম যে ওটা আমার জায়গা না, সো ওইটা আসলে করবো না। মাঝখানে ভেবেছিলাম যে একটা দুটো করবো, আসলে ওটা আমার জায়গা না। সেটার জন্য যে পরিমাণ, সেটা তুমি যখন নাটক করো সেটাও তো তুমি প্রথমে তাই মনে হয়েছে না, সিনেমাতে নাচতে হবে, আরো অনেক ফাইটিং সিকোয়েন্স, যেগুলোর জন্য আমি প্রস্তুত না। সব ছবি সেরকম হয়, সেটা ওইটাই আমি ভেবেছিলাম যে একটা হয়তো করবো, একটু আর্ট ফিল্ম আছে, তো যে পরিমাণ সময় দিতে হয় একটা সিনেমা, যেমন ছুঁয়ে দিলে সিনেমাটা আমাকে কথা হয়েছিল, কিন্তু আসলে করতে বলছিল। হ্যাঁ, সে ফার্স্টে বলেছিলেন 40 দিন শুটিং। আমি তো আসলে শিক্ষকতা থেকে 40 দিন নিব না, আমার কাছে কোনটা ইম্পর্টেন্ট? শিক্ষকতাটা আমার কাছে আসলে ইম্পর্টেন্ট। কিন্তু ধর একটা ছবি তো রয়ে যায়, হ্যাঁ, ধরো তুমি ওইখানে একটা তাগিদ হয়তো ছিল, যারা হয়তো বা দেখেছে তারাই মনে রাখবে, কিন্তু সিনেমার ইম্প্যাক্টটা সব বরাবরই আলাদা, একদমই অন্যরকম। এবং যখন হলে দেখবা, ইটস অলওয়েজ লার্জার দেন লাইফ, তাই না? মানে অনেক হিউজ, হ্যাঁ, বড় করে দেখা যায়, এবং প্রজেক্টও করে বড়, সেটা একটা অন্যরকম আমার মনে হয়। ওইটাই বলতে চাচ্ছিল, কি করার ইচ্ছা আছে একটু হয়তো ছিল, কিন্তু এখন আর রিয়েলাইজ যে না, তোমার নাই সিনেমা কেন না, ওর এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতেই কাজ করার খুব অনীহা। ও খুব ভালো লাগে যে সে ডেভেলপমেন্ট ওয়ার্কার। আমি ডেভেলপমেন্টে কাজ করি, আমি মার্জিনালাইজড মানুষদের জন্য কাজ করি, আর এটাই করতে চাই। আমি হয়তো ডিরেক্টলি করি না, হয়তো ডিরেক্টলি গ্রামের মধ্যে গিয়ে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছি না, হয়তো সেটাও করবো এখন হয়তো, বাট যেটাই করছি ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক, আই এম ওয়ার্কিং ফর দ্য পিপল হু অ্যাকচুয়ালি নিড সাপোর্ট।
আমি যখন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে এনজয় করি, ও আসলে এনজয় করে না। তোমাকে দেখে তোমার স্টুডেন্টরা এরকম হয় যে আমি এরকম একাডেমিক্যালি ভালো করতে চাই, অভিনয় করতে চাই? এটা আমি বলবো যে আমার অল্প সময়ের ক্যারিয়ারের একটা বড় অ্যাচিভমেন্ট, যে আমাকে দেখে অনেকে এটাতে উদ্বুদ্ধ হয় যে না, ভালো করে পড়াশোনাও করা যায় এবং সাথে সাথে এন্টারটেইনমেন্ট ক্যারিয়ারেও ভালো কিছু করা যায়। সো আমার মনে হয় এটা আমার একটা দায়িত্ব যে আমি কাজ করার সময় ছেড়ে দিলেও একটু হলেও থেকে যাও, সো দ্যাট দ্যার ইজ অ্যান এক্সাম্পল যে না, পড়াশোনাটাও জরুরি এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে ভালো করাটাও। মজার ব্যাপার হচ্ছে যে মায়েরা বলে তাসানের মতো হবে, বুঝছো, তাসানের মতো হবে। এই কথাটা আমি অনেক শুনি, অনেক এটা তো আসলে সব বাবা মারা চায় যে কেন হবে সেটা আমি বুঝি, যে পড়াশোনাটা করতে হবে। হ্যাঁ, ওইটাই, ওই জিনিসটা যে পড়াশোনা করেও কত কিছু করছে, সব বাবা মারা চায় যে এরকমই হোক বাচ্চারা। সেটাই। তো তোমার মা বাবা কি বলে? মানে আমার বাবা দুজনই পিএইচডি করা মানুষজন, সো তারা এমন, আর আমার ভাইও বিশাল বিদ্বান। সো আমি আমার দুই ভাই, সো আমরা, তোমরা দু না, আমরা 4 ভাই। আচ্ছা, 3 ভাই 3 বোন। আপনি দুজনকে দেখেছেন আরো আছে। আমার বাবা মা খুবই প্রাউড যতটুকু অ্যাচিভ করেছি জীবনে, কিন্তু তারা চায় যে সব বাবা মার মতোই আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে ট্র্যাডিশনাল ক্যারিয়ার হিসেবে দেখা হয় না এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। সেই জন্য তারা হ্যাপি যে আমি শিক্ষকতাটা বেছে নিয়েছি। বাট আই উড লাইক টু সি আ চেঞ্জ কাম অ্যাবাউট ইন দ্য সোসাইটি, যে না, এটা শুধু এমনি আসবে না, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিটা একটু স্ট্রিমলাইন হতে হবে। যেমন মিউজিক যেন অবস্থাটা খারাপ, ভালো হতে হবে, ফিল্মগুলোকে আরো সুন্দর হতে হবে, নাটকে আরো ভালো হতে হবে, যেন বাবা মারা উদ্বুদ্ধ করে। যেমন ক্রিকেট, এখন কিন্তু বাবা মারা বলে ক্রিকেট খেলো, কারণ এটা একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়ে গেছে। সেরকম এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিটা যেন আস্তে আস্তে ইভলভ করতে গেলে এমন একটা জায়গায় যায় যেন একটা বাবা মা যেন কুণ্ঠাবোধ না করে যে আমার ছেলে ফটোগ্রাফার হচ্ছে, আমার ছেলে অ্যাক্টর হচ্ছে, সে একটা বারের জন্য যেন কুণ্ঠাবোধ না করে, ওই জায়গাটায় যেতে। স্যার, আমার এই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমার কাছে, সেটা হচ্ছে আমি জানি না তুমি আমার সঙ্গে একমত নাও করতে পারো। আমিও যেহেতু এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি, কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমি দেখছি ড্রাস্টিক্যালি আমি যাদেরকে চিনি, আমার মা থেকে আশেপাশের লোকজন, কেউ বাংলাদেশের অনুষ্ঠান দেখে না। তো তাহলে এই ইন্ডাস্ট্রিটা কোথায় গিয়ে দাঁড়াবে? এবং তুমি বিং এ পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি, প্লাস তোমার অ্যাগ্রিগেট মার্কেটিং এর লোক, বিজনেসের লোক, তুমি কি করে, তোমার কাছ থেকে আমি বেশি জানতে চাই যে কি করে আমরা রিভাইভ করতে পারি জিনিসটা। একটা ভ্যালু চেইন থাকে বিজনেসের। সো ভ্যালু চেইন মানে হচ্ছে আপনার ইনবাউন্ড লজিস্টিক্স, আপনার র মেটেরিয়ালস আসছে, ট্রান্সফরমেশন হচ্ছে, প্রোডাক্ট তৈরি হয়ে কনজিউমারের কাছে যাচ্ছে, পুরোটা হচ্ছে একটা ভ্যালু চেইন। এখন পুরো ভ্যালু চেইনের মধ্যে যতগুলো পার্টি থাকবে, পুরো সবগুলো পার্টিকেই বেনিফিটেড হতে হবে। যখন সবাই, যেমন যে র মেটেরিয়াল সাপ্লাই করছে সে লাভ করছে, যে প্রোডাকশন আছে সে লাভ করছে, যে ডিস্ট্রিবিউট সে লাভ করছে, যে কনজিউমার সেও লাভ করছে, কারণ আমি টাকা দিয়ে যা কিনছি তার চেয়ে বেশি কিছু পাচ্ছি। তো সবাই যখন লাভবান হয় তখন ওই ভ্যালু চেইনটা একটা সাকসেসফুল বিজনেস ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়ায়। আমাদের দেশের ভ্যালু চেইনটা আমরা কয়েকটা পার্টি ভ্যালু চেইনে আমরা এত বেশি সেলফিশ হয়ে যাচ্ছি, আমরা গ্রিডের কারণে, শর্ট টার্ম প্রফিটের কারণে আমরা বাকিদের প্রফিট দেখছি না। এই কারণে খারাপ। ধরেন একজন একটা নাটক যদি বলি, নাটকে তো আমাদের একটা দেখার বিষয়, যেটা দর্শক হারাচ্ছে, ইন্ডিয়াতে চলে যাচ্ছে। একটা নাটক অথবা টেলিফিল্ম যদি বলি, গত 3 বছর আগে প্রথিতযশা একটা চ্যানেল 6 লাখ টাকা দিত। ওই একই চ্যানেলে আজকে যান, প্রোডাকশন কস্ট কত হয়েছে, বেড়েছে না কমেছে? কমেছে। যেখানে কিনা 5 বছরে বাড়ার কথা, 5-6 বছরে এফডিআর করলে জিনিসপত্রের দাম বাড়ে, দ্বিগুণ হয়ে যায়, সেখানে কমে গেছে প্রায় অর্ধেক। ওই 6 লাখ টাকার বাজার 4 লাখে চলে আসছে। সো আপনি 6 লাখ টাকায় যে কোয়ালিটিটা দিতে পারবেন, 4 লাখ টাকায় সেটা পারবেন না, কারণ এখন তো আপনার ওই পরিমাণ মেধা আপনি দিচ্ছেন না, কারণ আপনাকে ওই পরিমাণ আর্ন করার জন্য আপনাকে বেশি কাজ করতে হচ্ছে। যেরকম আমি একটা ডিরেক্টরের কথা বলি, তার সাথে আমি ফার্স্ট কাজ করেছি, খুবই ভালো কাজ করেছে। পরে দিদি সে 26 চ্যানেলের মাঝে 12টা চ্যানেল থেকে অফার পেয়েছে প্রাইম টাইমে, সে 9টা কাজ নিয়েছে, তার মাঝে একটা আমি করেছি। সেই নাটকটা কি ভালো হয়েছে? আমি তাকে বলেছি তোমার সাথে আমি নাটক করবো না। ও যে 9টা নাটক করলো, এটা কার জন্য করেছে? কারণ সে একটা নাটক করে যেটা তার প্রাপ্য ছিল পারিশ্রমিক, সেটা পাচ্ছে না, সেই জন্য সে 9টা নাটক করে ওই পরিমাণ পারিশ্রমিক সে অর্জন করার চেষ্টা করছে। এই জন্য কোয়ালিটি ফল করছে। তার মানে কি হচ্ছে, চ্যানেল একদিক থেকে
কোয়ালিটির সাথে পৃষ্ঠপোষকতা বাড়াচ্ছে না, এই কারণে ভালো কাজও যাচ্ছে না। ভালো আমার প্রশ্নটা হচ্ছে চ্যানেল আলাদা কেন এটা বুঝছেন না? আজকে ওই যে বললাম শর্ট সাইডেডনেস, যে লং টার্মে প্রফিট আজকে ধরো দেখছে না, এবং সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে যে বিজ্ঞাপন, বাংলাদেশের বিজ্ঞাপন, এটা হচ্ছে সেকেন্ড। এক্স্যাক্টলি আমি সেকেন্ড কথা বলতে যাচ্ছিলাম। চ্যানেলগুলো এখন ভাবছে যে আমি 30 মিনিটের প্রোগ্রামে 20 মিনিট অ্যাড চালাই, পাচ্ছি তো, কিন্তু এটা তো আসলে ভ্যালু চেন আরেকজনকে আমি ঠকাচ্ছি, কনজিউমারকে ঠকাচ্ছি। আগে ঠকালাম নির্মাতাদের, তারপরে ঠকাচ্ছি কনজিউমার। কারণ আমি তো 50 মিনিট তোমাকে দিব না, যে তুমি আমাকে 50 মিনিট আমার মূল্য আছে, 20 মিনিট কেন তুমি দিচ্ছ? ইন্ডিয়াতে একই 30 মিনিটের প্রোগ্রাম হয়তো 5 মিনিট দেখাচ্ছে। সো সে মনে করছে ইটস আ বেটার ডিল, এই ভ্যালু চেনে আমি লাভ পাচ্ছি ওখানে, একই এন্টারটেনমেন্ট হয়তো। তো আমার কথা হচ্ছে যে এগুলো সবাই আমরা এটা সবাই বুঝি, কিন্তু চ্যানেল আলাদা, চ্যানেল ওই যে শর্ট সাইটেড আমার এখন প্রফিট করতে হবে। শর্ট সাইটেড হওয়াতে যে ওরা আমার ধরো আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির যে অবস্থা, আমাদের ওরকমই টেলিভিশন হয়ে গেছে অলরেডি, আরো হবে আমি দেখতে পাচ্ছি। তাহলে তখন এই যে এত টিভি যে কটা এক্সিস্ট করছে, আরো নাকি আসবে 10টা 15টা, তো তাহলে কি দাঁড়াবে? প্রফিটেবল একটা হবে না আলটিমেটলি। প্রফিটেবল এখনো না, অনেকগুলো একটা ছাড়া তো অনেকগুলো, যেগুলো করতে পারবে না। এখন ঘটনা হচ্ছে কি, আমরা আসলে এত ছোট প্লেয়ার, যারা আসলে রথী মহারথী আছেন, তারা যদি না বুঝেন তাহলে কিছু হবে না। এটা আপনি বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি, কিন্তু ধরো আমি মনে করি আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে। শোবিজের সাপ্লিমেন্ট করছি, তো দিস ইজ দ্য প্ল্যাটফর্ম। আমি বলি, আমি যদি নাকে তেল দেখবো, আচ্ছা একদিন এরকম হবে, সো আমি কাকে এরপর ইন্টারভিউ করব, তাই না? সবারই প্রশ্ন যে তোমাদেরকে তুলে ধরার ব্যাপার আছে, এই চ্যানেলগুলাকেও না, ওরা যে বুঝতেছে না, ওদেরকে বোঝানো দায়িত্ব একজন। আমি যদি সত্যি শোবিজের লোক হই এবং আমার দেশের এই শিল্প সংস্কৃতি নিয়ে যদি সত্যি আছে, এখন আমার জায়গা থেকে আপনি যেরকম চিন্তা করছেন, আমার জায়গা থেকে আমি চিন্তা করছি, ওর জায়গা থেকেও চিন্তা করছে যেরকম। আমার জায়গা থেকে চিন্তাটা এতটুকুই, আমি এখন যদি স্ক্রিপ্ট পাই 30টা পেলে 30টা থেকে 3টা ভালো বাছাই করার চেষ্টা করি। তোমার কি মনে হয় ধর আমরা যদি একটা প্ল্যাটফর্ম করি, ইটস এ নিউট্রাল প্ল্যাটফর্ম, আমরা কোনো ওই হিল ফিল হ্যান্ড ত্যান করতে চাই, কিন্তু ডেইলি স্টারের একটা ইমেজ আছে, একটা ভালো লোকে আস্থা আছে, যে একটা গ্রুপ করলাম যে, এবং আমরা একটা যদি প্রেশার গ্রুপ হই, চ্যানেলকে বোঝাই যে মানে আমরা প্ল্যাটফর্মটা করছি শিল্পী, মেকার অ্যান্ড সবকিছু, ইভেন প্রডিউসারদেরকে নিয়ে বোঝাতে হবে যে এটাতে এন্ড অফ দ্য ডেতে যে কয়দিন পরে কারোরই লাভ হবে না, তখন লাভ তো দূরের কথা, সার্ভাইভ করা যাবে। তাহলে কি পুরো ইন্ডাস্ট্রির সাথে এখন কতগুলো মানুষ জড়িত? বলো যে এতগুলো চ্যানেল রয়েছে, এতগুলো প্রোগ্রাম হচ্ছে, তাহলে এতগুলো মানুষ তো কাজ হারাবে। তুমি মনে করেছো ওরা খুবই মেধাবী বা কিছু টপ করে কোথাও কাজ পেলে? মোটেও না। তো সেটাও তো একটা দায়িত্ব, এই লোকগুলো বাদে এরকম একটা প্ল্যাটফর্ম আসলেই করার পরে এটা আসলে কনস্ট্যান্ট যদি আমরা করি, তো আমাদের হয় কি যে ইন্টারভিউ দিতে আসলে সবাই বলে হ্যাঁ করেন, আমি আছি, পরে কিন্তু তাকে পাওয়া যায় না, বিকজ সে ওই যে 10টা নাটক করছে বা এই করছে। কিন্তু এইটাকে নিতে হবে পার্ট অফ দ্য, তোমার যার যার নিজের সার্ভাইভেলের প্রশ্ন আছে, যে আমি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করছি সেই ইন্ডাস্ট্রিটাই যদি না থাকে, তাহলে আমি কি কোথায় দাঁড়িয়ে দাঁড়াবো? তো আমার মনে হয় তুমি যেহেতু মার্কেটিং এর লোক এবং মিউজিক অ্যান্ড ড্রামা দুটাই করছো, তোমার কাছে আমাদের মানে একটা ইয়ে থাকবে, তো তোমাকে একটু বোঝাতে সময় দেবো। এবং অফকোর্স সবাই আমরা এটা করছি ভলেন্টারিলি করবো, এবং সবাইকে বুঝতে হবে, বোঝাতে হবে। আমি যদি ইনভলভ হই, আমি এম্পেরিক্যালি জিনিসগুলো দেখাবো, হ্যাঁ, যে সার্ভে করে যে আসলে দিস ইজ ওয়ার্ক, আপনাদের রিসোর্স ইউজ করবো, আমি কোয়েশ্চেনার টুলস ডেভেলপ করে দেবো, এবং সেগুলো ইন্টারপ্রিটেশন, স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন করে দেবো। দিস ইজ ওয়াই উই আর লুজিং দি অডিয়েন্স, সো উই হ্যাভ টু ফোকাস হিয়ার। সো আমি বলছি বলে মানুষ শুনবে না, বিকজ দ্য ডেটা ইজ স্পিকিং, এই জন্য চ্যানেলের ওনাররা শুনবে। এবং চ্যানেলদেরকেও বুঝতে হবে যে ওদেরকে আমরা বন্ধ করে দাও বা ইয়ে করার জন্য, ওদের জন্য বলছি আগামীটা আসলে খারাপ। তো আপনারা যদি না বোঝেন বা বুঝেও না বোঝার ভান করেন, এটা করলে আপনার গায়ে আসলে সে ঠিকটা এসে করবে। তো সেটা আমার মনে হয় ফাইন। হ্যাঁ, আমরা করছি অলরেডি, উই স্টার্টেড, আমরা 2-3টা রাউন্ড টেবিল অলরেডি করে ফেলছি। সো এটা যেন রাউন্ড টেবিলের পাশাপাশি যদি কোনো মিনিংফুল ইভেন্ট করা যায়, যেটা অ্যাকচুয়ালি মানে পিপলকে অ্যাক্টিভেট করবে। হ্যাঁ, সেটা বলছি যে উই আর ফ্রি টু আর্নিং। উই না, আমরা অ্যাকচুয়ালি আমরা সবাই মিলেই করি। সো কি হতে পারে, কিভাবে যেতে পারি আমরা, সো ইউ ক্যান বি, আই মিন, one of the main source of our business. Sure. Movement or something, whatever you said.
সো এটা আর এনিথিং এলস বলো কি বলছো না মিথিলা বলো তাহসানের কি প্রিয় আর কি অপ্রিয় তারপর তোমারটা তাহসানের এটা হচ্ছে সেই কোয়েশ্চেন যেগুলো আমরা অ্যান্সার করতে চাই না। মানুষজন বাংলা নাটক ছেড়ে হিন্দি সিরিয়াল দেখে, আর তাহসান এখন কোরিয়ান সিরিয়াল দেখে। আচ্ছা, এটা তাহসানের এখন বর্তমান ফেভারিট চলছে। সাবটাইটেল থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না মানে কেন তোমাকে অ্যাক্টার করছে ওয়াই কোরিয়ান, স্পেশালি কেন কোরিয়ান? মানে ভালো হচ্ছে সিরিয়ালগুলো? মানে যেটা ঘটনাটা হয়েছে যেমন কোরিয়ান, 2 মিনিটে বলবো, বেশি কথা বলবো না। বলিউড যেরকম পুরো এশিয়ান সাবকন্টিনেন্টের পাওয়ার হাউস, হলিউড যেরকম সারা পৃথিবীর পাওয়ার হাউস, সাউথ ইস্ট এশিয়ান রিজনের পাওয়ার হাউস হচ্ছে কোরিয়া। কোরিয়ান তোমার ব্লকবাস্টার ছবি নিয়ে, হ্যাঁ, কোরিয়ান ফিল্ম, কোরিয়ান মিউজিক, যেমন গ্যাংনাম স্টাইল সারা পৃথিবীতে ফেমাস হলো, অন্য কোনো দেশে হয় না। কোরিয়ান মিউজিক এবং কোরিয়ান ড্রামা, এটা পুরো সাউথ ইস্ট এশিয়ান, একদম কোরিয়ান ড্রামা। আচ্ছা, তিনটাই, মানে ইফ ইউ আর এ কোরিয়ান স্টার, ইউ আর এ স্টার এভরিওয়্যার ইন থাইল্যান্ড থেকে শুরু করে এদিকে জাপান পর্যন্ত, এভরিওয়্যার। যেমন শাহরুখ খান সব জায়গায় স্টার এদিকে, সেরকম কোরিয়াতে যদি আপনি সুপারস্টার হন তাহলে আপনি সব জায়গায় সুপারস্টার। সো কোরিয়ান ইন্ডাস্ট্রিটা ইজ এ পাওয়ার হাউস এক। সো এই কারণে ওখানে বেস্ট ট্যালেন্টরা যায় এবং বেস্ট কাজগুলো হয়। সো একদিন, এটা তো আমরা জানি, কোরিয়ান ফিল্মস দেখেছি, হঠাৎ নতুন বাসায় উঠেছি, এখানে KBS ওয়ার্ল্ড চ্যানেল দেখছি, একটা জাস্ট হুকড হয়ে গেছে, চলছিল। মানে ফাউন্ড যে ড্রামা তো অনেক ইন্টারেস্টিং হতে পারে, ফ্রেমিং থেকে শুরু করে স্টোরি টেলিংটা আমার ভালো লেগেছে। একটা দেখলাম, একটা দেখতে হয় না যে একটার পর আরেকটা দেখা। সো সকালবেলা 7টার সময় উঠে ওই নাস্তা খেতে খেতে পেপার পড়তে পড়তে চলছিল এই 7টা থেকে 8টা, 8টা সাড়ে 8টা। সো 3টা সিরিয়াল কয়েকদিন দেখলাম। এই জন্য সে বলছে যে এমন না যে আমি তো মোটামুটি আমার মেয়ের জন্য অনেক অ্যাবস্ট্রাক্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে এমনি থাকতে হয়, তার মধ্যে একটা কোরিয়ান চলতে থাকে। কেন এটা, কেন আরেকটা অ্যাবস্ট্রাক্ট ল্যাঙ্গুয়েজ আমাকে কেন চলতে হবে? সো মানে ভালো লেগেছে। এবার তুমি তোমার কলিগদের, মানে নাটকের কলিগদের সেটা বলেছো, ওরা কি দেখে? যদি ভালো হয় নিশ্চয়ই দেখা হবে। নাটকের কলিগদের কারো কি দেখার সময় আছে? সবাই 30 দিনে 35টা কাজ করে, 30 দিন তারা নিজেদের কাজে দেখার সময়। হ্যাঁ, এটাই one of the sad things, আমাদের দেশের সেলিব্রিটিরা মানে they're not celebrities, they're কামলাস, সিরিয়াসলি। জাস্ট 30 দিন কাজ করবে, 30 দিন কাজ করে পেট চালাবে। করিমকে তো 30 দিন কাজ করতে হবে না, উনি যে স্ট্যাচার অ্যাক্টর, ওনার যে ফ্যান ফলোয়িং, উনি কাজ করবেন 5 দিন and he should live a comfortable life। কিন্তু না, সেটা তো হয় না। শুধু ওনার এক্সাম্পল দিলাম বিকজ হি ইজ দ্য স্ট্যান্ডার্ড। তো সেটা মোশাররফ করিম হোক আর যত বড় হোক আর যত ছোট হোক, এখন সবাই 30 দিনে 32 দিন কাজ করে। এখন আমার লাক্সারি আছে, আমি বড় মুখে কথাটা বলতে পারছি যে আমি হয়তো মাসে একটা নাটক করি। না, আমাদের আরেকটা হ্যাঁ, আমি মানে অন্য একটা ক্যারিয়ার চুজ করেছি, এই জন্য আমার মুখে আসলে কথাটা শোভাও পায় না। তারা করছে, এটা আমি ক্রিটিসাইজ করছি না, এইটাই বললাম চ্যানেলকে ওই দায়িত্বটা নিতে হবে যে না, বেস্ট অ্যাক্টর 2টি নাটক করবে, ওইটাই হবে সেরকম নাটক, যেটা দেখার জন্য ইন্ডিয়ান কোনো চ্যানেল আমি ছাড়বো না। এটা বলতো যে যখন বিয়ে করনি তখন যেরকম একটা ধারণা ছিল বিষয়, দুজনের জন্যই সেটা তোমার বিয়ে করার পরে কি সেগুলো চেঞ্জ হয়ে যায়? লিস্টটা কি ছোট হয়ে আসে আস্তে আস্তে? মানে লিস্ট ছোট, মানে ভালো লাগার বলছি। বিয়ের পর তো মানুষ পিপল টেক আদার্স ফর গ্রান্টেড। কেন? মানে ধরো তুমি তো একটা শিক্ষিত, কেন মানে আপনার আজকে যে ফ্রাইড চিকেনটা আমার খেতে খুব ভালো লাগছে, এটা আমি যদি এভরিডে 2 বেলা করে খাই কেমন লাগবে আমার? আর কি ভালো লাগবে সেটা? না, ফ্রাইড চিকেন খাওয়ার মতো, দুটো মানুষ একসাথে থাকা ওই ফ্রাইড চিকেন প্রতিদিন খাওয়ার মতো, 3 বেলা না 4 বেলা খাওয়ার মতো। একটা ইন্টারভিউতে জানো শাবানা আজমি বলছিলেন যে আমি আমার সঙ্গে জাভেদ আখতারের এতদিন টিকে যাওয়ার একটা মাত্র কারণ হচ্ছে আমরা বেশিটা সময় একসাথে থাকি না, কারণ জাভেদ ওর কাজ নিয়ে থাকে, আমি আমার কাজ নিয়ে থাকি, আমাদের অনেকদিন পর পর দেখা হয়, লাইক আমরা এটাই উচিত। তো সেই জন্য ও নিজে বলছেন, নাহলে আমি যেরকম আমার সঙ্গে আসলে আমি অন্যকে সহ্য করা খুব মুশকিল সারাদিন। আমাদের ব্যাপার প্রতিটা ঘরে ঘরে একই ব্যাপার, দুটো মানুষ একসাথে থাকতে থাকতে আসলে একটা পর্যায়ে sharing the same bed, same roof, it's very difficult. কথাগুলো জানি যে শুনতে মনে হচ্ছে কি বলছে, বাট না আমরা প্রিটেনশিয়াস কোনো কথা বলবো না, প্রিটেনশন কেন বলবো? আর এখন সেই যুগও নেই, এখন সেই যুগও নেই, এই 21 শতাব্দীতে এসে যদি আমরা সেটা, কারণ মানুষ আমাদের বলে আপনাদের জুটিটা ভালো লাগে, কত হ্যাপি, কত লাকি। আমার সবাইকে বলতে ইচ্ছে করে
just like any other couple, we have our ups, we have our downs, same life. আবার ঠিক হয়, আমরা just famous এই জন্যই তো বোরিং হয়ে যাবে তুমি এমনি করে বললে যে এই ফ্রাইড চিকেন খাওয়ার মতো, তাই না? তো যখন তুমি যেদিন একটা অন্য ডাল ভাত তো খাচ্ছ, যে চেঞ্জ তো ভালো লাগে না, ডাল ভাত আলু ভর্তা ডিম ভাজি or something, না? Good. So, but of course, end of the life, I'm sure both of you are happy. And এতটা সময় we are blessed. এত কিছু এত সুন্দর করে তোমরা ব্লেন্ড করছো, আমি বলবো মাস্ট ব্লেন্ড করতে ব্লেন্ডেড হয়ে যাচ্ছে পুরো। না করতে পারছো তো, সেটা কিছু না। সত্যি অনেকেই ধরো এতগুলো করে না, তারপর মেস করছো, তাই না? যে ইটস ভেরি ডিফিকাল্ট। সবাই মানে আসলে 2, 3, 4টা কাজ একসাথে করা ইটস নট ইজি। মানুষ যে হ্যাঁ ঠিক আছে আমরা করছি বলে এখন সব বাপারা কালকে থেকে সবাই বাচ্চাদেরকে বলবে দেখছো ওরা করে তোমরা করতে পারো, ফুল ব্রাইট স্কলার ছিল আইপিএতে করেছে না। ইটস ভেরি ডিফিকাল্ট, এটা অনেক কঠিন, সব মানুষ এটা করতে পারবে না। যাদের মন থেকে ইচ্ছা করে সবকিছু ব্যালেন্স করে তাদেরই করা উচিত। আর তোমার কি মনে হয় কি অনেক চাচ্ছি না যে রিয়েলি উদার যে নারী স্বাধীনতা করে, বা তোমাকে বলি তুমি তো সেরকম মনে হয়? হ্যাঁ মানে এখন পর্যন্ত আমি কিছু করতে চাইছি ওরকম মানে মানা করবে ওরকম না, ও উদার না, ও হচ্ছে উদাসীন আর কি। যেমন 2 বছর আগে সিয়েরা লিওনে 1 মাস থেকে আসছে সাউথ সুদানে, সিয়েরা লিওনে 1 সপ্তাহ ওর অফিসের কাজে। সাউথ সুদান স্বাধীন হলো 2011-তে, তার কয়েক মাস পরে সে একটা যেখানে কোনো হোটেল নাই সেখানে কন্টেইনার থাকতে হয়, ইউএন এর কন্টেইনারে থাকতে হয়, সেখানে সে 1 মাস থাকবে। আমি যদি বাচ্চা তখন হয়নি, আমার যদি কখনো মানা করতে হতো কোনো কাজে, ওই একবারই আমার মনে হয়েছিল যে কি যাওয়াটা কি ঠিক হবে কিনা ওর একা একা, তাও আমি মানা করিনি। হ্যাঁ তাও আমি মানা করিনি। তো আমি প্রচন্ড উদার, ও যা করতে চায়। আর ও খুব পজিটিভ তোমার বিষয় যে তোমার ফ্যান ফলোইং আমি পজিটিভ হলে তো থাকতেই পারতাম না ওর সাথে। ওর তো সারা জীবন তো মানে ওকে যবে থেকে চিনি তবে থেকেই তো দুসময় প্রতিদিন শুনবে। আর তারপরে আমাকে বিয়ের পরে আমাকে এরকম কত মানুষ থ্রেটনিং মেসেজ বা ফেসবুকে উল্টাপাল্টা কথা আমার নামে। তুমি বিশ্বাস করো না ওকে হার্ম করবে যে আমি ওকে কেন বিয়ে করলাম এরকম। ও আচ্ছা সেইটা। আচ্ছা বাট ওইটা কেউ করেনি যে না ও দেখো আমার সঙ্গে এই করতে, তোমাকে বলেনি? ওর তো অনেক স্টোরি আছে, বিভিন্ন ধরনের স্টোরি বানায় না, বিকজ শুনেই বোঝা যায় বানানো। সেটাই আই নো হিম, শুনলে বুঝে যায় না, জানি তো মোল্লার দৌড় কত। শুনছিলেন তাহসান আর মিথিলার গল্প এবং বুঝতেই পারছেন তাহসান এবং মিথিলার প্রেম অনেক 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 গভীর। 8 বছর তারা একসাথে সুখে দুঃখে কাটিয়েছে। মিথিলাকে 203